সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। আমাদের এই পশ্চিমবঙ্গে শিক্ষকতার পেশাকে কেন্দ্র করে যে ঘন কালো মেঘ দেখা দিয়েছিল, বলতে গেলে অনিশ্চয়তার, তা কিন্তু আস্তে আস্তে কাটতে আরম্ভ করেছে। বিষয়টা হলো কি না, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের একটা কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু আসবে বা প্রকাশ হতে চলেছে। তা কিন্তু একটা খুশির বা একটা কিন্তু আশার খবর নিয়ে আসছে প্রত্যেকের কিন্তু কাছে। তো তোমরাও সেরকমভাবে তোমাদের কিন্তু প্রস্তুতি আরম্ভ করে দিয়েছো, এবং সেই প্রস্তুতি আরম্ভ করতে গিয়ে তোমরা যেন কোথাও বই থেকেই আরম্ভ করছো। এই বই থেকে আরম্ভ করাটা কিন্তু খুবই একটা খারাপ একটা অভ্যাস। তোমাদের প্রথমেই করা উচিত সিলেবাসটা খুব ভালোভাবে দেখা, কোথায় কি রয়েছে, এবং সেই সিলেবাসটাকে কি করতে হবে না, পার্ট ওয়াইজ ভাগ করতে হবে, ঠিক আছে? এবং সেই ভাগ বা সেই ডিভিশনগুলোকে নিয়ে একটা কিন্তু কিনা এলডি বা লার্নিং ডিজাইন করতে হবে, যে তুমি এই 3টা মাসে বা 2টো মাসে কি করে সেই সিলেবাসটাকে পড়বে, ঠিক আছে? এবং সেই মতো একটা পরিকল্পনা করে তোমরা কিন্তু এগোলে সেই সিলেবাসটা দ্রুত কিন্তু কভার করা সম্ভব হবে। এই গেল আমার বলার বিষয় প্রস্তুতি সম্পর্কে বা প্রস্তুতি নিয়ে। এবার আসছি যে আমার আজকে বিষয় আছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি। এটি আমি আজকে 3টা পার্টে ভাগ করে বোঝাবো। তা হচ্ছে না বাহ্যিক তথ্য, তারপর আছেন বিষয়বস্তু। যেহেতু এই পরীক্ষাগুলোতে বিষয়বস্তু তেমন কোনো মানে রাখে না, এখানে তথ্যগুলো হচ্ছে না প্রধান, তাই বিষয়বস্তুকে আমি কিন্তু অনেকটাই কাটছাট করব বা কাঁচি চালাবো। তাই তোমরা বিষয়বস্তুটার ক্ষেত্রে তোমরা একটু নিজেরা টেক্সটটা পড়লে ভালো হবে, বাকিটা কিন্তু আমি বুঝিয়ে দেব। এবার আছে যে মেন যে পার্টটা আমার, তা হচ্ছে না আভ্যন্তরীণ তথ্যগুলো কি। এই আভ্যন্তরীণ তথ্যগুলোই কিন্তু আমাদের বেশি পরীক্ষায় আসবে। এখানে বাহ্যিকগুলোও কিন্তু বেশি পরীক্ষায় আসে না, ঠিক আছে? তো সেই আভ্যন্তরীণ যে তথ্যগুলো রয়েছে, সেই আভ্যন্তরীণ তথ্যগুলোতে আমাদের জোর দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই পড়াটা কিন্তু আরও আকর্ষণীয় বা কার্যকরী হবে। তো আমরা সেটাই করব আজকে। তো প্রথমে আসছি কৃষ্ণকান্তের উইল উপন্যাসে বাহ্যিক তথ্যে। দেখো, বাহ্যিক তথ্য বোঝার সময় সমস্যা দেখা দেয় যে সালগুলো মনে থাকে না, বা সালগুলো গুলিয়ে যায় বা তালগোল পাকিয়ে যায়। কারণ কোন সালে কি হচ্ছে, গ্রন্থাকারে প্রকাশ, পত্রিকায় প্রকাশ, এগুলো কিন্তু গুলিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, কিছু ট্রিক্স বা কিছু নেমোনিক্স ইউজ করতে হবে। নেমোনিক্স মানে কি না, যেখানে কোনো সাংকেতিক পদ্ধতি অবলম্বন করে আমরা এই সালগুলোকে মনে রাখবো বা এই তথ্যগুলোকে মনে রাখবো, ঠিক আছে? তো আমি সেটাই তোমাদের দেখাবো যে তোমরা কি করে মনে থাকবে বা তোমাদের কি করে মনে রাখতে হবে। তো দেখো, পাচ্ছি এখানে বাহ্যিক তথ্যে এই কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের লেখা, তুমি জানো, এবং এটি কিন্তু প্রথম প্রকাশ হয়েছিল 1878 সালে। তাহলে এই যে কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটা পাচ্ছি আমরা, তা কিন্তু যে প্রথম প্রকাশটা হচ্ছে না 1878 সালে। তাহলে এই 1878-এ কিন্তু দেখা যাচ্ছে যে 2টো পার্ট রয়েছে, 18 আর 78। তাহলে এই পার্টটাকে দেখবে তোমরা, এই উপন্যাসে যতগুলো প্রকাশ কাল সংক্রান্ত তথ্য রয়েছে সব কিন্তু 1800 সালের মধ্যে রয়েছে। মানে কিনা 18টা সালটা হচ্ছে না কনস্ট্যান্ট, মানে তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের এই 18টাকে আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে মনে রাখতে হবে কিটা না, 78টা আমাকে মনে রাখতে হবে। তাহলে এই সংখ্যাটাকেও কিন্তু মনে রাখার কিন্তু একাধিক কিন্তু বিষয় রয়েছে, ঠিক আছে? তো ওগুলো আমি বলবো, সব কিন্তু পাই টু পাই বলবো। তাহলে তোমরা এরকম ছক করে নেবে, যে ছকটা দেখা যাচ্ছে এখানে, যে প্রথম প্রকাশ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ, বঙ্কিমচন্দ্রের জীবিতাবস্থায় কিন্তু প্রকাশিত সর্বশেষ যে সংস্করণ, তার কিন্তু সালটা, এবং তার যে 18 সালটা তা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মানে এটা কিন্তু আমাদের বিশেষ করে কিন্তু জোর দিয়ে মনে রাখতে হচ্ছে না, ঠিক আছে?
বাকিটা কি না পাচ্ছি আমরা 78, 82, 92। সহজে মনে রয়ে গেল আমাদের 78, 82, 92। ঠিক আছে, তা তোমরা এইভাবে করতে পারো। এবার সমস্যা হয় যে আমাদের এই যে প্রথম প্রকাশ, এটা কিন্তু অনেক সময় ভুলে যাই আমরা, কারণ প্রথমটা শেষটা মনে থাকে না। এটাও কিন্তু কি না মনে রাখার একটা কিন্তু ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা আমি বলছি তোমাদের। দেখো এখানে পাচ্ছি আমরা যে এই যে 1878, এটাকে মনে রাখতে এইভাবে যে যেহেতু প্রথম প্রকাশ, তার লিখবে যে প্রকাশ প্রথম 78, মানে এটা 78 অ্যাকচুয়ালি 78 না, উচ্চারণটা হচ্ছে 78। 78 তো সেই 78 উচ্চারণটা কিন্তু আমরা 78 এখন করে দিয়েছি, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে না 78, তাই তো? তাহলে সেটাকে কিন্তু আমরা 78 করে দিয়েছি, ওখানে উচ্চারণ সংখ্যাটা কিন্তু একটা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি করব না মনে রাখার জন্য প্রকাশ প্রথম 78, মানে কি না প্রথম প্রকাশটা হচ্ছে না 78 সালে, কত না 1878 সালে, কারণ আমরা 18টা কিন্তু কনস্ট্যান্ট ধরে নিয়েছি, ওটা কিন্তু মনে রাখছি না আমরা। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে প্রকাশ প্রথম 78, মানে প্রথম প্রকাশটা হচ্ছে না 1878-এ, তাহলে এই 18টা কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে, আর আমরা কিন্তু মনে রাখছি না 78টা মনে রাখছি, 78 কি মনে রাখলে কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু তোমার ট্রিক্সটা ইউজ করবে, ট্রিক্সটা ইউজ করলে তোমার কিন্তু সহজেই মনে থাকবে। এবার আসি যে তাহলে এই যে বঙ্গদর্শন পত্রিকা এটা বেরিয়েছিল, তাও তো এটা কিন্তু মনে থাকে না বা গুলিয়ে যায়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব নেমোনিক্স, তা কি না আমরা বপও করতে পারি, মানে বঙ্গদর্শন পত্রিকা, আর করতে পারি কি না বঙ্গপত্র, মানে কি না বঙ্গদর্শন পত্র। তাহলে কিন্তু এটা আমার সহজে মনে থাকবে। এবার সালটা কি করবো, সালটা দেখো পাচ্ছি আমরা যে 1882 থেকে 84, তাহলে 18 সালটা কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে, আমি জানি যে 18 সালটা মনে রাখতে হচ্ছে না আমার। ঠিক আছে, তাহলে আমার মনে রাখতে হবে কোনটা না 1882 থেকে এই 84, এই 82 আর 84টা কিন্তু মনে রাখতে হবে আমাকে। তাহলে এই 82-র সঙ্গে কিন্তু আমরা 2 যোগ করব, 82 + 2 তাহলে 84 হচ্ছে, তাই তো? তাহলে মনে রাখবে যে 82 + 2 করলে কিন্তু এটা চলে আসবে, বা মনে রাখবে যে 82-র সঙ্গে আরও 2 যোগ করলে কিন্তু আমার এই বঙ্গদর্শন পত্রিকার সালটা চলে আসছে। ঠিক আছে, তাহলে কি করব আমরা বঙ্গদর্শন পত্রিকাটাকে মনে রাখবো হয় বঙ্গপত্র না হলে বপ দিয়ে। ঠিক আছে, এবং এই সালটা মনে রাখবো যে 82 বা 84 থেকে কিনা 82 + 2 বা 84, এভাবে কিন্তু মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, তো এই গেল তোমার প্রকাশকাল সংক্রান্ত বিষয়টা। এবার দেখো আসছি বিষয়টা, পরে যে বিষয়টা পাচ্ছি আমরা তা হচ্ছে যে এই উপন্যাসটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু কোন শ্রেণীর উপন্যাস, এটা কিন্তু অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে যে কোন শ্রেণীর উপন্যাস হবে। তাহলে এই কোন শ্রেণীর উপন্যাসটা তোমরা মনে রাখবে এইভাবে যে কৃষ্ণকান্তের সময় তাই সামাজিক, এইভাবে মনে রাখবে। অর্থাৎ কৃষ্ণকান্তের সময় তাই সামাজিক মানে কি না এই যে সামাজিকটা আসছে এটা কিন্তু তোমার সহজেই মনে থাকবে। তাহলে কৃষ্ণকান্তের উপন্যাস, এই কৃষ্ণকান্তের উইল যে উপন্যাস তা কিন্তু সামাজিক উপন্যাস। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি করে বললাম যে কৃষ্ণকান্তের সময় তাই সামাজিক, অর্থাৎ কৃষ্ণকান্তের উইল উপন্যাসটা একটা সামাজিক উপন্যাস। ঠিক আছে, এবার পাচ্ছি আমরা যে এই কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটা পাচ্ছি আমরা, এটা বঙ্কিমচন্দ্রের জীবিতকালে সর্বশেষ যে সংস্করণটা হচ্ছে তার কিন্তু কোন সালে হয়েছিল এটা কিন্তু মনে থাকে না। ঠিক আছে, তো এটা সালটা আমরা বললাম যে 18টা কনস্ট্যান্ট থাকবে, আমি আগেই দেখিয়ে দিই, তোমাদের দেখিয়েছি প্রথম পত্রে আছে। ঠিক আছে, যে কিনা 18টা কনস্ট্যান্ট থাকছে ওখানে, এবং কিনা এখানে 92টা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে বা মনে কিন্তু রাখার চেষ্টা করতে হবে। তাহলে কি করবো না এটা আমরা দেখবো যে কৃষ্ণকান্ত 92 শেষ, এটা লিখে রাখলে কিন্তু সহজে আমার মনে থাকবে যে কৃষ্ণকান্ত 92 শেষ, মানে কি না এই কৃষ্ণকান্তের উইলটা বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় বা জীবদ্দশাতে কিন্তু অন্তিম সংস্করণ হচ্ছে কত না 92 সালে, কোনো কোনটা না 1892, মানে 18টা কনস্ট্যান্ট রেখেছি আমি আগেই বললাম। ঠিক আছে, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এবার তো পাচ্ছে একটা বিষয় যে তা হচ্ছে না বঙ্কিমচন্দ্র জীবিতকালে এর 4টা কিন্তু সংখ্যা কিন্তু মোট বেরিয়েছিল, এটা কিন্তু কি করবো না আমরা কিন্তু মনে রাখবো যে 4 অন্ত বলে। আমরা জানি যে 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ, কিন্তু এখানে 4 অন্ত আমাদের করতে হবে। তাহলে কিন্তু জানবো যে আমরা যে এখানে 4টা কিন্তু মোট সংখ্যা
বেরিয়েছিল বঙ্কিমচন্দ্র জীবদ্দশায় বা জীবৎকালে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সহজে মনে রাখা একটা টেকনিক বা ট্রিক্স বলতে পারো। এই টেকনিকটা তোমাদের কিন্তু ইউজ করতে হবে। বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে? কোনো প্রবলেম আছে এখানে বুঝতে? বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? স্যার প্রথম পেজটা আরেকবার বার করবেন। আমি দেখিয়ে দেবো কোনো চিন্তা নেই, আমি দেখিয়ে দেবো পরে। ঠিক আছে, আমি লাস্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো আসছি যে এই কৃষ্ণকান্তের উইল মূলত একটা কিন্তু উইল সংক্রান্ত একটা কিন্তু উপন্যাস বলে মনে হলো বাহ্যিক দৃষ্টিতে, তা কিন্তু নয়। এখানে মূল যে উপজীব্য বিষয়টা আছে না ত্রিকোণ প্রেম। এই ত্রিকোণ প্রেমটা হচ্ছে কার মধ্যে না গোবিন্দলাল, রোহিণী আর ভ্রমরের মধ্যে। তাহলে এই ত্রিকোণ প্রেমের কিন্তু ডাইরেকশন রয়েছে বিভিন্ন রকম ভাবে, তা কিন্তু গতিটা কিন্তু তার বিভিন্ন দিকে হতে পারে। ঠিক আছে, একমুখী, দ্বিমুখী, চতুর্মুখী, এরকম একমুখী, দ্বিমুখী আর কিংবা ত্রিমুখী হতে পারে। ঠিক আছে, চতুর্মুখীতে জায়গা নেই এখানে, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে যে কৃষ্ণকান্তের যে উইলে গোবিন্দলাল, রোহিণী আর ভ্রমর যে ত্রিকোণ প্রেম দেখানো, তা কিন্তু কিনা এক রৈখিক বা একমুখী। এখানে কিনা ভ্রমর কিন্তু গোবিন্দলালকে কিন্তু সে কিন্তু ভালোবাসে, সে তার জীবন এক প্রকার। ঠিক আছে, এবং গোবিন্দলাল কিন্তু কিনা আস্তে আস্তে ভ্রমর থেকে সরে এসে রোহিণীর দিকে তার কিন্তু ভালোবাসাকে প্রকাশ করছে। তাহলে এখানে কি হলো না, ভ্রমর থেকে যাচ্ছে গোবিন্দলাল হয়ে রোহিণীতে কিন্তু এখানে চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু রৈখিক একটা কিন্তু আমরা ডাইরেকশন বা দিক নির্ণয় করতে পারছি, যেটা কিন্তু এইভাবে কিন্তু হবে বা হচ্ছে। ঠিক আছে, তো এই গেল কিন্তু মূল বিষয়টা। তাহলে কি বললাম, এখানে ত্রিকোণ প্রেমটা হচ্ছে না আসলে এখানে উপজীব্য বিষয়। এবার দেখো আসছি যে এই উপন্যাসটা কৃষ্ণকান্তের উইল নাম হলো, এখানে কিন্তু কৃষ্ণকান্ত প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র নয়। কেন নয় না, এখানে তাকে মুখ্য চরিত্র বলাটা আমাদের সমীচীন হবে না, কারণ শেষ পর্যন্ত তিনি কিন্তু তার যে কর্তব্যের যে ঘেরাটোপ, সেই কর্তব্যের মধ্যে তিনি কিন্তু থাকছেন, তার মধ্যে কিন্তু কোনো নায়কের বা কোনো প্রধান চরিত্রের কোনো স্বরূপ প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, এবং বাকি যে চরিত্রগুলো রয়েছে তাদেরও কিন্তু আমরা কিনা মুখ্য বা প্রধান চরিত্র বলতে পারি না বা বলা যাবে না। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে এই উপন্যাসে দুটি খণ্ড আছে এবং এই খণ্ডগুলো মোট 46টি পরিচ্ছেদ রয়েছে এবং একটি কিন্তু অবশিষ্ট অংশ রয়েছে। তাহলে প্রথম পরিচ্ছেদে কি পাচ্ছি আমরা, কিন্তু 31টি কিন্তু এখানে কিন্তু পরিচ্ছেদ পাচ্ছি। এগুলো ভালো করে তোমরা একটু লিখে নেবে যারা কিন্তু এইটা নিয়ে পড়ছো বা এখানে পরীক্ষায় বসবে, যে প্রথম পরিচ্ছেদে কিন্তু 31টা পরিচ্ছেদ, প্রথম খণ্ডে আর কি 31টা পরিচ্ছেদ রয়েছে। দ্বিতীয় খণ্ডে কিন্তু 15টা পরিচ্ছেদ রয়েছে, একটা কিন্তু অবশিষ্ট অংশ রয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের বাহ্যিক বিষয়টা। বলো এখানে কারো কোনো সমস্যা আছে কি? কোনো কিছু প্রবলেম রয়েছে বা বুঝতে পারছো না কোনো কিছু? কোনো প্রবলেম রয়েছে এখানে বোঝার? না স্যার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে এই গেল বাহ্যিক। তাহলে আমার বাহ্যিক পার্টটা হয়ে গেছে। আবার আসছি এবারে কিন্তু কিনা স্টেপ বাই স্টেপ যেতে হবে আমাদের। বাহ্যিক তথ্য, বিষয়বস্তু, আর আছে না আভ্যন্তরীণ তথ্য। তো বিষয়বস্তু আমি বললাম যে এখানে বিষয়বস্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না বা রাখে না, কেননা এখানে বিষয়বস্তু কেন্দ্রিক কোনো কিন্তু প্রশ্ন আসে না। যা আসে তা হচ্ছে না, সব হচ্ছে না বাহ্যিক তথ্য কেন্দ্রিক, আর হচ্ছে না আভ্যন্তরীণ তথ্য কেন্দ্রিক হবে। ঠিক আছে, বিশেষ করে আভ্যন্তরীণ তথ্য কেন্দ্রিক বেশি প্রশ্ন এখানে আসবে। ঠিক আছে, তো এর বিষয়বস্তু কি না, বিষয়বস্তু আছে যে এখানে এই উপন্যাসটা বললাম যে কৃষ্ণকান্তের উইল নাম হলো, এখানে কিন্তু কৃষ্ণকান্ত প্রধান চরিত্র নয় এবং অপরদেরকেও কিন্তু এখানে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র বলা যাবে না, কারণ দেখা যায় যে তারা কেউই কিন্তু এখানে মুখ্য চরিত্রের অবতারণায় অবতীর্ণ হচ্ছেন না। ঠিক আছে, তাহলে এখানে কাহিনীটা কি জেনে নেব একটু। তাহলে এখানে জমিদার হচ্ছে না কৃষ্ণকান্ত রায়, তার গ্রাম হচ্ছে না হরিদ্রা গ্রাম, তার ওখানে কিন্তু একজনেই কিন্তু বড় ধনী লোক ছিল, হচ্ছে না এই কৃষ্ণকান্ত রায়। এবং তিনি কি করছেন না,
তার সম্পত্তি কিন্তু তার সন্তানদের মধ্যে বন্টন করছেন বা উইল করছেন, ঠিক আছে। এবং উইল করতে গিয়ে তিনি বিভিন্ন তার যে পুত্র রয়েছে পুত্রদেরকে তিনি কিন্তু অংশ ভাগ করছেন, ঠিক আছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই কৃষ্ণকান্তের ভাই ছিল রামকান্ত, এবং এই রামকান্ত কৃষ্ণকান্ত মিলে কিন্তু এই সম্পত্তিটা খাড়া করেছিল, ঠিক আছে। এবং সেই সম্পত্তির অর্ধেক ভাগিদার হচ্ছে সেই তার ভাই কিনা রামকান্ত, এবং এই রামকান্ত কিন্তু মারা যাচ্ছে তারটা কাজে প্রয়োজনে কিন্তু তালুকে গেলে সে কিন্তু মৃত্যুবরণ করছে বা মারা যাচ্ছে। এবং তারপরে তার এই রামকান্তের পুত্র রয়েছে, তার পুত্রের নাম হচ্ছে না গোবিন্দলাল, ঠিক আছে। এবং তখন এই কৃষ্ণকান্ত রায় তার যে অর্ধেক অংশ তা কিন্তু এই রামকান্তের যে অর্ধেক অংশ আর কি, সেই অংশটা কিন্তু তার পুত্র গোবিন্দলালকে দেওয়ার কিন্তু পরিকল্পনা করছেন, ঠিক আছে। এতে করে দেখা যাচ্ছে যে তার এই কৃষ্ণকান্ত রায়ের 3 সন্তান, ঠিক আছে, 2জন পুত্র, 1জন কিন্তু কন্যা। বড় পুত্রের নাম হচ্ছে কি না হরলাল, আর আর কনিষ্ঠ বা ছোট পুত্রের নাম হচ্ছে না বিনোদলাল, ঠিক আছে। তাহলে এখানে হরলাল কিন্তু এখানে খুবই অন্য টাইপের, একটা কিন্তু শর্ট টাইপের একটা ব্যক্তি, যে কিন্তু ছলে বলে কৌশলে সম্পত্তিটা পুরোটাই কিন্তু তার কবজা আনার চেষ্টা করছে, ঠিক আছে। এবং সে চাইছে যে এখানে যেন গোবিন্দলালকে কোনো কিন্তু ভাগ না দেওয়া হয়, এবং তার যে মাতাকে এক অংশ দেওয়া হচ্ছে এবং তার যে বোনকে শৈলবতী তাকে যে এক অংশ দেওয়া তা কিন্তু যেন না দেওয়া হয়। তাহলে এখানে হরলাল চাইছে যে পুরো সম্পত্তির কিন্তু ভাগ বাটোয়ারা কিন্তু তার মা, তার বোন এবং গোবিন্দলালকে যেন না দেওয়া হয়, ঠিক আছে। এবং সেই মতো একটা উইল তিনি কিন্তু রচনা করার কথা বলছেন, কাকে না এই কৃষ্ণকান্ত রায়কে। এবং এতে করে কিন্তু তার হিতে বিপরীত হচ্ছে, তখন কৃষ্ণকান্ত রায় তাকে কিন্তু সেই তার কথাতে সম্মতি দিচ্ছে না। তখন সে কলকাতা যাচ্ছে, কলকাতায় গিয়ে সে বলছে যে আমি বিধবা কিন্তু বিয়ে করব, বিধবা কিন্তু বিবাহ করব। তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই কৃষ্ণকান্ত রায় বলছেন যে যদি তুমি এটা করো তাহলে তুমি কিন্তু আমার তেজ্যপুত্র হবে এবং তোমাকে কিন্তু আমি আর কিছুই দেব না, ঠিক আছে। তো এইভাবে দেখবে যে 3বার কিন্তু উইল চেঞ্জ হচ্ছে। প্রথম উইলে কি হচ্ছে না, প্রথম উইল দেখা যাচ্ছে যে এখানে হরলালের কিন্তু পরিবর্তন হচ্ছে, বাকিদের কিন্তু সেরকম পরিবর্তন হচ্ছে না। মনে রাখবে যে হরলাল আর বিনোদলালের কিন্তু পরিবর্তন হচ্ছে, বাকিদের কিন্তু সেরকম পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে প্রথম উইল দেখা যাচ্ছে যে এখানে এই গোবিন্দলাল সে পাচ্ছে কিন্তু 8 আনা, ঠিক আছে। এবং হরলাল এবং তার যে ভাই বিনোদলাল সে পাচ্ছে কিন্তু 3 আনা করে, এবং শৈলবতী 1 আনা এবং গৃহিণী কিন্তু 1 আনা করে পাচ্ছে। পরবর্তী যখন দেখা যাচ্ছে সে বলছে বিধবা বিবাহ করব, তখন এবং সেই সম্পত্তি না দেওয়াতে ওকে দেখা যাচ্ছে যে সে বলছে যে পত্রের মাধ্যমে বা মারফতে যে আমি কিন্তু বিধবা বিয়ে করেছি বা বিবাহ করেছি, আমি বিধবা বিবাহ করেছি বা বিধবা কিন্তু কোনো মেয়েকে আমি কিন্তু বিয়ে করে নিয়েছি। এবং এইভাবে একটা কিন্তু পত্র কিন্তু তার কৃষ্ণকান্ত রায়ের কাছে আসছে বা বার্তা আসছে। এবং তখন কিন্তু এই কৃষ্ণকান্ত রায় এই হরলাল যে 3 আনা ছিল ওটা কিন্তু 1 আনা করছেন, এবং বিনোদলালকে কিন্তু 5 আনা দিচ্ছেন। তাহলে মনে রাখবে যে প্রথমে বিনোদলাল ছিল 3 আনা, এখন কিন্তু 5 আনা হয়ে গেল, বাকি সব সেমই আছে। আর হরলাল ছিল 3 আনা, দ্বিতীয় উইলে কিন্তু তার কিন্তু 1 আনা হয়ে যাচ্ছে। এবং তৃতীয় উইলে দেখা যাচ্ছে যে তাকে কিন্তু 0 দেওয়ার একটা কিন্তু পরিকল্পনা করছেন কেন কৃষ্ণকান্ত রায়, ঠিক আছে। তো এইভাবে কাহিনীটা এগোচ্ছে, যা পুরোটা বলা যাবে না, পুরোটা বলতে গেলে আমার তাহলে এটাই ক্লাসটা চলে যাবে। আমি একটু কেটে কেটে বলছি, তোমরা কিন্তু একটু পড়ে নেবে পুনঃ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু এটা বন্টন হচ্ছে। এবার দ্বিতীয় পাচ্ছি যে ভাগটা তা হচ্ছে না এই উইলটা চুরি হবে। তাহলে চুরি করতে গেলে কি করতে হবে না, পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা করবে না, এখানে ব্রহ্মানন্দ বলে যে একটা কিন্তু এখানে ব্রাহ্মণ ছিলেন, এই ব্রহ্মানন্দ রোহিণী হচ্ছে না মানে একদম কিন্তু সম্পর্কে, ঠিক আছে। এবং সেই সম্পর্কে কিনা এরা গরিব হলো, এদের একটা টাকার মোহ রয়েছে, আর কিনা একটা কিন্তু ভয়ও রয়েছে। এবং সেই ভয় আর মোহ কিন্তু এই উপন্যাসকে বেশি আর জটিল করে তুলছে, মনে রাখবে। তো এই ব্রহ্মানন্দের মারফতে জাল উইল লেখানো হচ্ছে, এবং
সেই উইলটা রোহিণীর হাত ধরে কিন্তু সেই আসল উইল চুরি করে ওখানে রেখে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তী দেখা যাচ্ছে যেটা কিন্তু একটা পট আসছে, তা হচ্ছে না ভ্রমর আর হচ্ছে না গোবিন্দলালের প্রেম, ঠিক আছে। এখানে কিন্তু ভ্রমর আর গোবিন্দলাল কি না উভয়ে কিন্তু স্বামী স্ত্রী, এবং এই ভ্রমর হচ্ছে না কালো কুৎসিত দেখতে, ঠিক আছে। তো এই ভ্রমর কিন্তু গোবিন্দলালকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো সে কিন্তু আশা করেছিল যে গোবিন্দলাল তার একমাত্র তার বা তার কিন্তু বাইরে আর কারণ নয়, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে গোবিন্দলাল রোহিণীর প্রেমে পড়ছে। রোহিণীকে রোহিণী হচ্ছে না, এটা কিন্তু তাদের ঘরে এটা কিন্তু থাকা বা ওখানে থাকা কিন্তু একটা কিন্তু বিধবা কিন্তু মেয়ে বা একটা কিন্তু পরিচারিকা বলতে পারো ওদেরই। তো তার প্রেমে পড়ছে তার অপূর্ব রূপ দেখে, ঠিক আছে। এবং তার ফল দেখা যাচ্ছে যে এই জটিলতার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবার পাচ্ছি আমরা যে এই রোহিণী যখন ওই উইল চুরি করেছে, ঠিক আছে, এই উইলটা পরিবর্তন করেছে, কিন্তু যখন ওকে হরলাল টোপটা দিয়েছে যে তুমি এটা পরিবর্তন করেছো, আমি তোমাকে কিন্তু কিনা তোমাকে বিয়ে করব, ঠিক আছে, তখন কিন্তু হরলাল ওকে ফাঁকি দিচ্ছে যে ওকে বিয়ে করছে না, ঠিক আছে। এবার যখন তার সম্পর্কটা গোবিন্দলার সঙ্গে কিন্তু আরো মধুর হয়ে উঠছে, মানে প্রেমের সম্পর্ক, তখন কিন্তু কিনা সে চাইছে যে ওই জাল উইলটা আবার পরিবর্তন করে আসলটা রেখে আসবো, কারণ সে গোবিন্দলালকে ঠকাতে চাইবে না, ঠিক আছে। তাহলে তখন কিন্তু রাখতে গিয়ে তখন সে ধরা পড়ছে কিনা এই রোহিণী কার হাতে না কৃষ্ণকান্তের কাছে, এবং তার কিন্তু তাকে কিন্তু জেলে কয়েদ করে রাখা হচ্ছে। এবার ওখান থেকে এই গোবিন্দলাল ওকে কোনো রকমে কিন্তু নিয়ে আসার বা কিন্তু ছাড়ানোর একটা কিন্তু পরিকল্পনা করছেন। তো এইভাবে কাহিনীটা এগোচ্ছে। এবং একদিন দেখা যাচ্ছে যে ওদের যে একটা বারুণী যে পুষ্করিণী ছিল, ওখানে একটা কিন্তু উদ্যান ছিল। সেই উদ্যানে এই গোবিন্দলাল প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু কি হতো না ওখানে বিচরণ করত। সেই সময় একদিন কিন্তু কিনা লেখা আছে যে এই রোহিণী জল আনতে গিয়ে কলসি গোলায় দিয়ে কিন্তু কিনা ডুবে মরাটা কিন্তু পরিকল্পনা করছে। এবং সে ডুবে মরার সময় কিন্তু তা দেখতে পাচ্ছে কিনা গোবিন্দলাল, এবং ওকে কিন্তু ওখান থেকে সে উদ্ধার করছে এবং তার গৃহে নিয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু কিনা এই ভ্রমরে কিন্তু অবর্তমানে মনে রাখবে। তো তখন তার সেই শরীরে উত্তাপ দিয়ে ওকে কিন্তু কিনা সে সতেজ করে তুলছে। এবং এই ঘটনাটা কিন্তু দেখছে কে না এই ভ্রমরে একজন কিন্তু পরিচারিকা, তার নাম হচ্ছে কে, তার নাম পাচ্ছি আমরা দেখবে এখানে রয়েছে তোমাদের যে কালিন্দী বলে, ঠিক আছে। সে কালিন্দী সব কিন্তু দেখেছিল, সে হচ্ছে পরিচারিকা কার না এই ভ্রমরে। তো সে আমার মনে হয়েছে এটা যে এখানে প্রধান সমস্যা হচ্ছে এটাই যে সময়ের কথা সময়ে না বলা। এখানে প্রধান সমস্যা হচ্ছে সেটাই যে সময়ের কথা সময়ে না বলা। এই কালিন্দী যে পরিচারিকা ছিল সে যদি সময়ে বলতো ভ্রমরকে যে এইরকম কাহিনী হয়েছে, তাহলে কিন্তু এই উপন্যাসটা জটিল হয়ে উঠতো না। কিন্তু এখানে কালিন্দী কিন্তু সে সময়ের কথা সময়ে কিন্তু বলেনি, ফলে কিন্তু কিনা এই সমস্যা আরো বেশি গভীর হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এবার দেখা যাচ্ছে যে সেই ভ্রমরকে বাদ দিয়ে গোবিন্দলাল আস্তে আস্তে রোহিণীর প্রতি মুগ্ধ হচ্ছে বা প্রেমে কিন্তু সে কিন্তু বশীভূত হয়ে পড়ছে, ঠিক আছে। এবং এটা জানার পরে দেখা যাচ্ছে যে এই ভ্রমর কি করছে না তার পিত্রালয়ে চলে যাচ্ছে একটা অজুহাত দিয়ে। এবার সেই অজুহাতে যখন সেই পিত্রালয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই গোবিন্দলাল এই রোহিণীকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং এই রোহিণী আমি আগে বললাম এরা কিন্তু শর্ট চরিত্রের ব্যক্তি, এরা কিন্তু একজনের প্রতি কিন্তু মুগ্ধ নয়। তাহলে মনে রাখবে এখানে সমস্যা দুটো, এক হচ্ছে সময়ের কথা সময়ে না বলা, এক হচ্ছে সময়ের কথা সময়ে না বলা, দুই হচ্ছে না প্রেম ভালোবাসা কিন্তু কখনো রূপ দেখে হয় না, তা কিন্তু এটা কিন্তু মনের একটা কিন্তু বিষয়। তো এখানে গোবিন্দলাল সে রূপের মোহে কিন্তু প্রেমে পড়েছিল কার না এইখানে রোহিণীর, কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে সে রোহিণী ওকে ভালোবাসতে পারেনি।
মন থেকে ভালোবাসতো কে না একে, তার স্ত্রী ভ্রমর। কিন্তু তাকে সে কিন্তু ত্যাগ করে চলে গেছে, কাকে নিয়ে, রোহিণীকে নিয়ে চলে গেছে তার ভালোবাসার খাতিরে। ঠিক আছে, এবার এই রোহিণীর জীবনে আরো একটা কিন্তু প্রেম আসছে, তা হচ্ছে কে, তা হচ্ছে এখানে পাবে তোমরা দেখবে। দাঁড়াও একটু জলটা খেয়ে নেমে আসছি, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমার গলা একটু সমস্যা হচ্ছে, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ চলো, তাহলে কি বলছিলাম, তাহলে এই রোহিণী আবার কি হচ্ছে না, প্রেমে পড়ছে কার না, নিশাকর। ঠিক আছে, এই নিশাকর তো এটা নিশাকরে কিন্তু প্রেমে কিন্তু আবার সে কিন্তু পড়ছে। নিশাকরের প্রেমে পড়ার পরে দেখা যাচ্ছে যে এখানে এই গোবিন্দলাল আবার সে তার সেই রোহিণীর কাছে সে না এসে এবার কিন্তু সে কিন্তু ভ্রমরের কাছে আসার চেষ্টা করবে। কিন্তু তখন কিন্তু স্বামীর যে শোকে তখন সেই ভ্রমরের অবস্থা কিন্তু কাহিল হয়ে গেছে এবং সে কিন্তু আর বাঁচছে না বেশি দিন। ঠিক আছে, তখন এই ভ্রমরের শোকে কি করছে না, এই গোবিন্দলাল 12 বছর কিন্তু চলে যাচ্ছে বাইরে। ঠিক আছে, এবং পরবর্তীকালে আবার কিন্তু ফিরে আসছে, কিন্তু সেই ভ্রমরের শোক তাকে কিন্তু আবার সেই দুঃখে দুঃখিত করছে। ঠিক আছে, তো এইভাবেই দেখা যাচ্ছে যে রূপ নয়, গুণ হচ্ছে আসল, বা প্রেম হচ্ছে বা ভালোবাসা হচ্ছে আসল। তাহলে এখানে সেই যে রোহিণী ছিল সে কিন্তু তার রূপে তাকে মুগ্ধ করেছিল, তার কিন্তু ভালোবাসায় মুগ্ধ করতে পারেনি। কিন্তু ভ্রমর যে ছিল সে হয়তো রূপে কালো ছিল, কিন্তু সে কিন্তু তার মনটাকে চেয়েছিল বা মনটা পেতে চেয়েছিল কে না, এই ভ্রমর গোবিন্দলালের, কিন্তু তার থেকেও সে কিন্তু বঞ্চিত হয়েছিল। তো এইভাবেই কাহিনীটা কিন্তু জটিল হয়ে উঠছে এবং দেখা যাচ্ছে যে যখন দেখা যাচ্ছে এই গোবিন্দলাল রোহিণীকে নিয়ে চলে যাচ্ছে এবং ভ্রমরকে কিন্তু এভাবে কিন্তু অসহায়ভাবে ফেলে দিচ্ছে, তখন কিন্তু এই কৃষ্ণকান্ত রায় আবার উইল পরিবর্তন করছেন। তখন এই উইলটা পরিবর্তন করে তিনি ভ্রমরকে আবার 8 আনা লিখে দিচ্ছেন, গোবিন্দলালকে কিন্তু কিছু দিচ্ছেন না। তিনি কিন্তু ভ্রমরকে আবার 8 আনা লিখে দিচ্ছেন, গোবিন্দলালকে কোনো কিছু দিচ্ছেন না বা তাকে কিন্তু ওখানে বঞ্চিত করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু উইল একটা তৈরি হচ্ছে। তো এটাই কিন্তু এই উপন্যাসের বিশেষ একটা বিষয়। তবে এখানে আমি বললাম যে মূল সমস্যা হচ্ছে দুটি, যেখানে দেখা যাচ্ছে যে এক হচ্ছে সময়ের কথা সময়ে না বলা, 2 হচ্ছে না রূপ নয়, প্রেম ভালোবাসা হচ্ছে অন্তরের জিনিস, সেটা অন্তর দিয়ে বিচার করা হচ্ছে না আসল
আসল বিষয় বা আসল কিন্তু উদ্দেশ্য। তাহলে এখানে এই দুটো কিন্তু সমস্যা এখানে দেখা দিয়েছে। এই গেল তোমার বিষয়বস্তু। এবার আমরা আসবো যে আভ্যন্তরীণ তথ্যে। একটু তার জন্য ওয়েট করো, আমি স্ক্রিনটাকে চেঞ্জ করে নিই। স্ক্রিন দেখাচ্ছে? স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ এই নোটটা তোমাদের অ্যাপে দেওয়া আছে, নিয়ে নেবে, গ্রুপেও আমি দিয়ে দেবো, ঠিক আছে? এবার আসছি আমরা কিন্তু মূল কাহিনীতে। তো আমাদের এই বললাম এই উপন্যাসটা দুটো কিন্তু খণ্ড রয়েছে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে কিন্তু আমাদের পরিচ্ছেদ সংখ্যা কতগুলো রয়েছে বললাম? কতগুলো বললাম বলো? প্রথমে তোমাদের বললাম, দেখি কার মনে থাকছে। কতগুলো বললাম? প্রথম পরিচ্ছেদে কতগুলো আছে? 31টা। 31টা কিন্তু পরিচ্ছেদ রয়েছে। প্রথম খণ্ডে 31টা পরিচ্ছেদ রয়েছে। আর দ্বিতীয় খণ্ডে কতগুলো রয়েছে? 15টি। 15টা, একটা কিন্তু অবশিষ্ট, ঠিক আছে? মনে রাখবে এটা। তো এখানে টোটাল আমরা হচ্ছে প্রথম 46। হ্যাঁ, তো প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদে আমরা কিন্তু দেখব যে বিষয়টা কি, এবং এখানে আমরা কি করে সব বিষয়গুলোকে মনে রাখবো। তো এই উপন্যাসগুলো পড়তে গেলে একরকম প্রশ্ন হয়, যেখানে কোন পরিচ্ছেদে কি ঘটছে তা থেকে। ভালো বলছে কি বললাম? এই উপন্যাসগুলো পড়তে গিয়ে তোমরা পাবে যে কিছু কিছু পরিচ্ছেদে কিছু কিছু বিশেষ ঘটনা ঘটছে। যেমন ধরো এখানে পাচ্ছি আমরা যে রামকান্ত রায়ের মৃত্যু, ঠিক আছে? তাহলে এইরকম তোমাদের বিষয়গুলো ভালো করে তোমরা আন্ডারলাইন করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? তো ওই রকম বিষয়গুলোকে আমার ছক করে দিয়েছি এখানে, দেখো নোটের মধ্যে ছক করে দেওয়া আছে যে কি কি ঘটছে পরপর, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রথম পাচ্ছি না, এই কৃষ্ণকান্ত রায়ের ভাই রামকান্ত রায়, তার কিন্তু মৃত্যু হচ্ছে প্রথম পরিচ্ছেদে, ঠিক আছে? আর পাচ্ছি কি না, আর পাচ্ছি না হরলালের ওই হরিদ্রা গ্রাম ত্যাগ করে কলকাতায় কিন্তু প্রত্যাগ্রহণ পাচ্ছি, বা সে কিন্তু এই হরিদ্রা গ্রাম ত্যাগ করে চলে যাচ্ছে কলকাতায়, যখন তাকে কিন্তু কিনা সেই তার চাহিদা মতো তাকে সম্পত্তি না দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে না তখন, ঠিক আছে? তো এবার পাচ্ছি যে কলকাতার পণ্ডিতদের যে বিধবা বিবাহ যে স্বাস্থ্যসম্মত তা কিন্তু বলে কিন্তু এখানে আখ্যা দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? না, এখানে দিচ্ছে হরলাল পত্রের মাধ্যমে। তাহলে হরলাল কিন্তু পত্রের মাধ্যমে কৃষ্ণকান্ত রায়কে বলছে যে কলকাতার পণ্ডিতরা নাকি মত দিয়েছে যে বিধবা বিবাহ নাকি স্বাস্থ্যসম্মত একটা কিন্তু বিধি বা পদ্ধতি, ঠিক আছে? তো এটা কিন্তু প্রথম পরিচ্ছেদে রয়েছে। আর পাচ্ছি যে কৃষ্ণকান্ত কর্তৃক হরলালকে কিন্তু ত্যায্য পুত্র করা, ঠিক আছে? এটা পাচ্ছি। আর পাচ্ছি কিনা কৃষ্ণকান্তকে হরলালের কিন্তু বিধবা বিবাহ করার সংবাদ দেওয়া। তাহলে এইগুলো সব কিন্তু কিনা পরপর পাচ্ছি আমরা প্রথম পরিচ্ছেদে, ঠিক আছে? এগুলো ভালো করে একটু তোমরা লিখে নেবে। এবার দেখো আসছি আমরা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদে যে তথ্যগুলো রয়েছে তথ্যের মধ্যে। তো এটা আমি কিন্তু কাহিনী বলার মধ্য দিয়ে বলবো, তোমরা একটু ভালো করে শুনে যাবে, তাহলে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কাহিনী পাচ্ছি এরকম যে হরিদ্রা গ্রাম, এখানে কীরকম চেঞ্জ হবে না, এই হরিদ্রা গ্রামটাকে পরিবর্তন করে করতে পারে যে হরিদ গ্রাম করতে পারে বা হরিদ্র গ্রাম করতে পারে। তা তোমাদের এই তথ্যগুলো ভালো করে তোমাদের দাগ দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? আর কি পাচ্ছি, সেখানে এই হরিদ্রা গ্রামে কিন্তু একটা বড় ধনী কিন্তু ব্যক্তি ছিলেন। তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন এই কৃষ্ণকান্ত রায়, ঠিক আছে? এই কৃষ্ণকান্ত রায় কিন্তু বড় ধনী ব্যক্তি। তার মুনাফা বা তার জমিদারির মুনাফা হচ্ছে না প্রায় 2 লক্ষ টাকা। লিখে নেব, 2 লক্ষ টাকা কিন্তু তার কিন্তু এই জমিদারের মুনাফা। তাহলে এটাও কিন্তু ভালো করে আন্ডারলাইন করবে বা দাগ দিয়ে রাখবে বা দাগ দিয়ে কিন্তু পড়বে। এবার দেখা যাচ্ছে এই বিষয়টা তার কিন্তু একার নয়, তার এবং তার ভাই কিন্তু রামকান্ত রায়ের। তাহলে মনে রাখবে যে এই যে 2 লক্ষ টাকার যেটা জমিদারি রয়েছে, সে মুনাফাটা কিন্তু কৃষ্ণকান্ত রায়ের একার নয়, তার ভাই রামকান্ত রায় এবং কৃষ্ণকান্ত রায়ের উভয় সম্পত্তি, ঠিক আছে? এবার এই কৃষ্ণকান্ত রায়ের নামে কিন্তু এই সমস্ত কিন্তু সম্পত্তি কেনা হয়েছিল। এ ভালো করে দাগ দিয়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে না শুদ্ধ শুদ্ধ আসবে।
যে জমিদারির সকল সকল কিন্তু এই সম্পত্তি রামকান্ত রায় এবং কৃষ্ণকান্ত রায়ের নামে কিন্তু কেনা হয়েছিল। তোমার গোলটা খেয়ে গেল তুমি এখানে, যে এখানে যেহেতু উভয়ের কিন্তু সম্পত্তি এটা, তাই তো, তাই কিন্তু উভয়ের নাম থাকবে, কিন্তু তা কিন্তু নয়। মনে রাখতে হবে এটা কিন্তু সম্পত্তিটা কিন্তু উভয়ের সম্পত্তি, দু ভাইয়ের সম্পত্তি, কিন্তু তা কিন্তু কেনা হয়েছিল কৃষ্ণকান্ত রায়ের নামে। ঠিক আছে, ভালো করে এটা কিন্তু মনে রাখতে হবে। এবার পাচ্ছি যে এই রামকান্ত রায়ের একটি কিন্তু পুত্র ছিল, তার নাম হচ্ছে না গোবিন্দলাল। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে এখানে প্রশ্ন আসতে পারে রামকান্ত রায়ের দুটি পুত্র ছিল, কারণ এটা উল্টিয়ে দেবে, কারণ কৃষ্ণকান্ত রায়ের কিন্তু দুটি পুত্র একটি কন্যা। ঠিক আছে, তাই এটা কিন্তু তোমাদের ভালো করে তোমাদের দাগ দিয়ে রাখতে হবে। এইবারে দেখা যাচ্ছে যে একদিন প্রয়োজন বসে এই রামকান্ত রায় যাচ্ছে যে তালুকে যাচ্ছে, এই তালুকটা কিন্তু ভালো করে দাগ দিয়ে রাখবে, এটা কিন্তু পরিবর্তন করে হোস করতে পারে। ঠিক আছে, আবার কি করতে পারে না, আবার করতে পারে যে বৈঠকখানায় করতে পারে। ঠিক আছে, যে কোনো কিন্তু চেঞ্জ করতে পারে এখানে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে তোমরা কিন্তু আন্ডারলাইন করে রাখো। তালুকে যাওয়ার সময় তার কিন্তু ওখানে অকস্মাৎ মৃত্যু হচ্ছে, কারণ রামকান্ত রায়ের। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো তোমরা ভালো করে এভাবে কিন্তু পড়বে। বোঝা যাচ্ছে কি বললাম আমি? বোঝা যাচ্ছে? এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরো কাহিনী যা বললাম তা কিন্তু কোনো ইম্পর্টেন্ট এখানে নয়, কোনো গুরুত্বপূর্ণ এখানে নয়। সবাই কিন্তু কাহিনীটা জোর দিয়ে পড়ায় অন্যান্য কোচিং, কিন্তু তা কিন্তু এখানে কোনো কাজে আসবে না। ঠিক আছে, এই যে তথ্যগুলো বলছি আমি সেগুলো কিন্তু কাজে আসবে। এগুলো ভালো করে তোমরা কিন্তু ভালো করে পড়বে বা দাগ দেবে বা আন্ডারলাইন করবে। ঠিক আছে, এবার দেখো আসছি যে এই গোবিন্দলাল তার যে সংসারের মধ্যে পৌঁছে না, কারণ কৃষ্ণকান্ত রায় সে তো তার পুত্র নয়, তবু যেহেতু তার এই অকালে বা তার কিন্তু তাকে কিন্তু একা রেখে তার পিতার মৃত্যু হচ্ছে, তাই কিন্তু কৃষ্ণকান্ত রায় তাকে তার সংসারের মধ্যে কিন্তু একজন করে নিচ্ছেন, এবং তাকে কিন্তু তিনি সিদ্ধান্ত করছেন যে রামকান্ত রায়ের যে অর্ধেক সম্পত্তি তা কিন্তু তার পুত্র গোবিন্দলালকে তিনি কিন্তু দেবেন বা প্রদান করবেন। তাহলে এখানে রামকান্ত রায়ের যে অর্ধেক সম্পত্তি তা তিনি তার পুত্র গোবিন্দলালকে দেওয়ার কিন্তু একটা পরামর্শ করছেন বা একটা যুক্তি করছেন। ঠিক আছে, এবং সেই মতো তিনি এবার কিন্তু উইলটা করবেন। এবার দেখা যাচ্ছে যে এই কৃষ্ণকান্ত রায়ের আবার তিনটি সন্তান রয়েছে, এবং ভালো করে দেখো, তিনটি সন্তান আর দুটি পুত্র, গুলিয়ে ফেলো না। সন্তান মানে কিন্তু এখানে মেয়েটাও পড়বে আর ছেলেগুলোও পড়বে। ঠিক আছে, অর্থাৎ কিন্তু কিনা বিনোদলাল, হরলাল আর কিন্তু শৈলবতী উভয় কিন্তু সন্তান হিসেবে পড়ছে। তার সন্তান যদি প্রশ্ন আসে যে কৃষ্ণকান্ত রায়ের কটি সন্তান, তাহলে তিনটি হবে। আর যদি প্রশ্ন আসে যে কৃষ্ণকান্ত রায়ের কটি পুত্র, তাহলে কিন্তু দুটি হবে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। ঠিক আছে, সন্তান বলতে কিন্তু শুধু ছেলে হবে তা নয়, মেয়েটাকে কিন্তু আমাদের ধরতে হবে বা মেয়েকে আমাদের ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কৃষ্ণকান্ত রায়ের দুই ছেলে এক কিন্তু কন্যা, বা দুই পুত্র এক কন্যা। তো বড় পুত্রের নাম কি না হরলাল, এবং ছোট পুত্রের নাম হচ্ছে না বিনোদলাল, এবং কন্যার নাম হচ্ছে না শৈলবতী, মনে রাখবে। তো এই কৃষ্ণকান্ত রায় উইল করছেন এইরকম ভাবে যে তার অবর্তমানে এই গোবিন্দলাল পাচ্ছেন যে তার সম্পত্তির 8 আনা অংশ পাচ্ছেন। ভালো করে এটা কিন্তু দেখবে বা দাগ দিয়ে রাখবে। তার অবর্তমানে তার সম্পত্তির 8 আনা অংশ পাচ্ছেন কে না গোবিন্দলাল, বা পাচ্ছে গোবিন্দলাল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরিবর্তন করে দেবে, 5 আনা করে দেবে, কারণ পরে কিন্তু এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এবার কি না পাচ্ছি আমরা যে এই হরলাল আর বিনোদলাল উভয় কিন্তু 3 আনা করে পাচ্ছে। প্রথম উইলের কথা বলছি আমি, মনে রাখবে। আর গৃহিণী 1 আনা পাচ্ছে, আর শৈলবতী 1 আনা করে পাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম উইলের ক্ষেত্রে এটা হচ্ছে। এবারে হরলাল কিন্তু বড় কিন্তু দুর্দান্ত ব্যক্তি বা ব্যক্তিত্ব বলে এখানে কিন্তু বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। সে চাইছে যে এই গোবিন্দলালে কোনো সম্পত্তি ভাগ দেওয়া হবে না, এবং যে গৃহিণীকে যে 1 আনা দেওয়া হয়েছে আর শৈলবতীকে যে 1 আনা দেওয়া হয় তাও কিন্তু ওদের প্রাপ্য নয়, কারণ ওরা কিন্তু তাদের সংসারে খাবে পড়বে, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে শৈলবতী আর গৃহিণী এবং গোবিন্দলালে কিন্তু কোনো অংশ তাদের যেন না দেওয়া হয়, এটা কিন্তু সে পরামর্শ করছে কাকে না কৃষ্ণকান্ত রায়কে। তাহলে হরলাল কিন্তু পরামর্শ করছেন যে যেন এদের 3 জনকে যেন কোনো সম্পত্তি না দেওয়া হয়, ওদের কিন্তু কোনো ভাগ নেই বা অংশ কিন্তু তারা পাবে না।
ঠিক আছে। কিন্তু এখানে তখন এই কৃষ্ণকান্ত রায় বলছে যে বাপু হরলাল, এই সম্পত্তিটা আমার, এই সম্পত্তি আমার, তোমার নয়। ঠিক আছে, তাহলে সম্পত্তি আমি কাকে দেব তা তোমার ঠিক করার কোনো কিন্তু ক্ষমতা বা এখতিয়ার তোমার নেই বলা হচ্ছে। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে এইটা তোমার কিন্তু ঠিক হচ্ছে না। এটা কি বলছে না, হরলাল বলছে যে আপনাকে আমি যা ইচ্ছে তাই করতে দেব না, কারণ এই সম্পত্তিটা কিন্তু আমার নামে কিন্তু 12 আনা করতে হবে, তাই তো? 12 আনা সে চেয়েছিল, পাচ্ছে মানে পরে। ঠিক আছে, তো তখন এই কৃষ্ণকান্ত রায় বলছে যে হরলাল, তুমি যদি বালক হই তাহলে তোমাকে কিন্তু কিনা আমি গুরু মশাই ডেকে কিন্তু কি করতাম না, বেদ দিতাম। ঠিক আছে, তো এখানে গুরু মশাই দিয়ে কিন্তু বেদ দেওয়ার প্রসঙ্গ এখানে রয়েছে, ভালো করে দাগ দিয়ে রাখবে। এটা পরীক্ষা, এটা কিন্তু গুরু মশাইটা কিন্তু শিক্ষককে দিয়ে করতে পারে বা কিন্তু অন্য কোনো কিছু করতে পারে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে এই হরলাল কিন্তু আর 5টা কিন্তু বালক ছিল না, সে কিন্তু গুরু মশাই গোপ পুড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে যে গুরু মশাই গোপ কিন্তু পুড়িয়েছিল কে, নাই হরলাল, মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবার দেখা যাচ্ছে যে তাতে কিন্তু গোবিন্দলাল এবারে চটে উঠছে। এই গোবিন্দলাল বলছে হরলাল কিন্তু চটে উঠছে, সে কিন্তু চাইছে যে পুরো সম্পত্তিটা কিন্তু পাওয়ার জন্য, সে কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, তখন এই কৃষ্ণকান্ত রায় হরলালের কিন্তু এই যে ব্যবহারে কিন্তু রেগে গিয়ে কি করছে না, আরও কিন্তু উইল পরিবর্তন করছে, দ্বিতীয় উইল আনছেন। দ্বিতীয় উইলে কি হচ্ছে না, দেখা যাচ্ছে এখানে গোবিন্দলাল কিন্তু সেম আছে, আর যে যা ছিল তাই, প্রথম উইল যা ছিল তাই কিন্তু এখানে পাচ্ছেন। তাহলে গোবিন্দলাল কিন্তু 8 আনা পাচ্ছেন এখানে, আর কিনা বিনোদলাল 5 আনা পাচ্ছেন। তাহলে মনে রাখবে যে পরিবর্তন হচ্ছে না এখানে বিনোদলালের কাছে, কারণ আগে ছিল 3 আনা ছিল, এখন কিন্তু 5 আনা হয়ে গেছে, মানে 2 আনা বাড়ছে আরো। ঠিক আছে, তাহলে আগে ছিল গোবিন্দলাল ছিল 8 আনা, বিনোদলাল ছিল 3 আনা, কিন্তু এখানে কিন্তু গোবিন্দলাল সেমে আছে, বিনোদলাল কিন্তু 2 আনা বেশি পাচ্ছে, মানে 5 আনা হয়ে যাচ্ছে। আর এই হরলাল কিন্তু কিনা সে পাচ্ছে কিন্তু 1 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা। ঠিক আছে, এইভাবে কিন্তু ভাগটা করা হচ্ছে, দ্বিতীয় উইলে কথা বলছি আমি। ঠিক আছে, তো এটা দেখে কিন্তু কিনা তখন রাগে কিন্তু এই হরলাল চলে যাচ্ছে কলকাতা, এবং কলকাতা গিয়ে তাকে পত্রে জানাচ্ছে যে যদি তাকে তার সম্পত্তির ভাগ ঠিকমতো না দেওয়া হয় তাহলে সে কিন্তু কিনা বিধবা বিয়ে করবে বা বিধবা কিন্তু বিবাহ করবে। ঠিক আছে, এবং সেই মতো যখন তুমি বিধবা বিয়ে করো, যাই করো ঠিক আছে, কিন্তু তুমি যদি বিধবা বিয়ে করো আমি তোমাকে তেজ্য পুত্র করবো। কে বলছে না, এখানে কৃষ্ণকান্ত রায়টা বলছে পত্রের মাধ্যমে। ঠিক আছে, তো তখন দেখা যাচ্ছে যে এখানে একটা পত্র আসছে যেখানে হরলাল বলছে যে আমি বিধবা বিয়ে করেছি বা করে নিয়েছি বলে। তাহলে যেখানে হরলাল লিখে পাঠাচ্ছে যে আমি কিন্তু বিধবা বিয়ে করে নিয়েছি বা করেছি বলে, তখন এই কৃষ্ণকান্ত রায় কিন্তু আবার উইল পরিবর্তন করবেন। কিন্তু এবারে বলছে যে যদি তুমি এটা করে থাকো তাহলে তোমার কিন্তু ভাগ্যে আমি কিন্তু শূন্য বসাবো, কার না হরলালের ভাগ্যে। ঠিক আছে, তো তখন দেখা যাচ্ছে এখানে তার যে ভাই বিনোদলাল সে বলছে যে এটা ঠিক হচ্ছে না, কারণ তারটা সন্তান রয়েছে। এটা ভালো করে দেখবে, এখানে পরীক্ষা আসবে, এটা কিন্তু অনেকেই বলবে না, গুলি ফেলবে। তো এখানে পাচ্ছি আমরা যে ব্রহ্মানন্দ কিন্তু ঘোষ নামে একটা কিন্তু পাড়ায় ভালো একটা নিরীহ ব্রাহ্মণ নের একটা পরিচয় পাচ্ছি আমরা এখানে। তো এই কৃষ্ণকান্তকে সে কিন্তু জেঠামশাই বলে সম্বোধন করত। ঠিক আছে, এবং তার দ্বারাই কিন্তু এই সমস্ত উইলটা লেখানো হতো। তাহলে এই ব্রহ্মানন্দে কিন্তু কিনা হস্তাক্ষর খুব ভালো, মানে হাতের লেখা খুব ভালো ছিল, এটা ভালো করে দেখবে। এই সকল লেখাপড়া কিন্তু তার দ্বারাই কিন্তু করা হতো বা তার দ্বারাই কিন্তু করা হয়ে আসছিল। তো কৃষ্ণকান্ত সেদিন কিন্তু তাকে ডাকলো, কাকে না, ব্রহ্মানন্দকে, যে নতুন উইল করতে হবে, যে তুমি কিন্তু আহারের পরে বা খাবারের পরে কিন্তু তুমি এখানে চলে আসবে, কারণ নতুন উইল তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, তখন বিনোদলাল বলছে যে আবার উইল কেন? ঠিক আছে, তো বলছে যে এবার তোমার জ্যেষ্ঠের ভাগে কিন্তু কিনা শূন্য বসবে, কার না, এই হরলালের ভাগে কিন্তু শূন্য বসবে। এবার এটা কিন্তু সেই কৃষ্ণকান্ত বলছে কাকে না, তার ছেলে বা তার কনিষ্ঠ পুত্র বিনোদলালকে। হ্যাঁ, বিনোদলালকে বলা হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে তখন বিনোদলাল বলছে যে এটা তোমার ঠিক হচ্ছে না, কারণ তারটা কিন্তু সন্তান রয়েছে। তাহলে মনে রাখবে যে হরলালে কিন্তু আগে হয়তো বিয়ে হয়েছিল, তাই তো তার সন্তান আছে।
তাহলে এখানে বলছে যে এখানে তার দেখো বলছে এখানে রয়েছে যে কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু নিরপরাধী। তাহলে এখানে কিন্তু তার একটা পুত্র ছিল, মানে সে হরলাল কিন্তু আগেই বিয়ে করেছে রোহিণীকে। যখন সে ওই মধ্য দিয়ে তার যে উইল সে পাল্টানোর পরে কিন্তু তারা কিন্তু আগেই কিন্তু সে একটা বিয়ে করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকে স্কিপ করে যায়, ভালো করে দাগ দাগ দিয়ে রাখবে যে তার একটা সন্তান ছিল, ঠিক আছে, না থাকা নয়। তো ও বলছে যে সে কিন্তু তাহলে কিছু পাচ্ছে না, তাহলে তাকে কিন্তু ফাঁকি দেওয়া ঠিক হবে না। এটা কি বলছে না, বিনোদলাল বলছে কাকে না, কৃষ্ণকান্ত রায়কে, ঠিক আছে। তখন এখানে কৃষ্ণকান্ত রায় বলছে যে তার ভাগে কিন্তু আমি 1 পায়ে লিখে দেবো, 1 পায়ে। এ কিন্তু 1 পায়ে, 1 আনা নয়, এটা ভালো করে মনে রাখবে। এই যে 1 আনা আর 1 পায়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু তোমার কিন্তু ভুল হবে, ঠিক আছে। এবার তোমার যে তোমার 1 পায়ে তখন কি হবে, এ কিন্তু বিনোদলাল বলছে কাকে না, তার পিতা কৃষ্ণকান্তকে, যে 1 পায়ে কি হবে। তোমার যে আমার এই জমিদারের মুনাফা আছে না প্রায় 2 লক্ষ টাকা, এবং তার 1 পায়ে কত হবে না 3000 টাকা কিন্তু তার হবে বখরাতে। বখরাতে কিন্তু 3000 টাকা কিন্তু উপরে হবে, মানে উপরে, এটা কিন্তু ভালো করে দেখবে, উপরে হবে 3000 টাকা উপরে, 3000 টাকাও নয় তার থেকে কমও নয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে। তো ওই তাতে করে কিন্তু তার সন্তানে কিন্তু চলে যাবে, বা তার কিন্তু ভালোভাবে কিন্তু জীবনযাপন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু তথ্যগুলোকে ভালো করে পড়বে। আর আমার সময়টা খুব কম রয়েছে আজকে, কারণ আমার নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে আর অনেক চাপ রয়েছে, তাই কিন্তু পুরোটাই কিন্তু আমি আজকে বলতে পারছি না, ঠিক আছে। তো যারা তোমরা চাও যে আমাদের এখানে কোচিংয়ে ভর্তি হবে, তারা কিন্তু অবশ্যই আগামী 1 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাবে। একদম পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ নোট হবে, এখানে পুঙ্খানুপুঙ্খ ক্লাস হবে, যা দরকার তোমাদের তাই কিন্তু পড়ানো হবে। বেশি কিন্তু ওই যা প্রয়োজন নেই তার কিন্তু অতিরিক্ত কোনো বলাও হবে না, ঠিক আছে, কোনো চাপও দেওয়া হবে না, যা থাকবে একদম পুরো পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ হবে, ঠিক আছে। যা তোমরা চাইছো যে ভর্তি হতে চাইছো, তা তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এখানে কিন্তু 4 জন পড়াবেন, পিএসসি যেটা কোর্স রয়েছে সেখানে 4 জন কিন্তু স্যার ম্যাম পড়াবেন, ইনক্লুডিং আমি, ঠিক আছে, আমিও কিন্তু থাকবো। তো তোমরা যা চাইছো যে ভর্তি হবো একটা কিন্তু ভালো কোর্স, একটা স্ট্রাকচার্ড কোর্সে ভর্তি হবো, তাহলে তারা কিন্তু অবশ্যই দ্রুত কিন্তু যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেছে? যদি কোনো প্রবলেম থাকে তো বলো, আমি এখানে একবার কিন্তু তোমাদের এটা ডিসকাস করে দেবো। কোনো প্রবলেম রয়েছে এখানে? কোনো প্রবলেম রয়েছে? না স্যার। না স্যার। বোঝা গেছে? তাহলে কীভাবে পড়তে হবে বুঝতে পারছো? তাহলে আমি একটু প্রশ্ন করে দেখি, তাহলে বুঝতে পারবা, মানে তাহলে বোঝা যাবে যে আমার ক্লাসটা কতটা কিন্তু কার্যকর হয়েছে বা হয়নি। তাহলে 2-1টা প্রশ্ন আমি করতে পারি, কি করতে পারি আমি 2-1টা প্রশ্ন এখান থেকে? হ্যাঁ স্যার। তাহলে তোমরা বলো যে দ্বিতীয় উইলে বিনোদলাল কত কিন্তু ভাগ দেওয়া হচ্ছে, দ্বিতীয় উইলে বিনোদলাল কত ভাগ দেওয়া হচ্ছে? 5 আনা। 5 আনা, ঠিক আছে। এবার তোমরা বলো যে এখানে গোবিন্দলালের পিতা কোথায় গিয়ে মারা যাচ্ছে বলো? রামকান্ত রায় কোথায় গিয়ে মারা যাচ্ছেন বলো, চেষ্টা করো। রামকান্ত রায় কোথায় গিয়ে মারা যাচ্ছে বলো? তালুকে, হ্যাঁ তালুকে, হ্যাঁ ঠিক আছে, বাহ, এই তো পাচ্ছ। বলো এখানে কৃষ্ণকান্তের কন্যার নাম কি? কৃষ্ণকান্তের কন্যার নাম শৈলবতী। শৈলবতী। তুমি কি আগে পড়েছো উপন্যাসটা? হ্যাঁ স্যার, একবার পড়েছি। তাহলে ঠিক আছে। বলো এখানে যে শৈলবতী কত অংশ দেওয়া হচ্ছে প্রথম উইলে? এটা কিন্তু একই থাকবে, সব উইলে কিন্তু একই আছে, ঠিক আছে। শৈলবতী গৃহিণী কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে কার না, বিনোদলাল আছে না, কার না হরলালের মানে পরিবর্তনটা হচ্ছে। লাস্টে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে গোবিন্দলালও কিন্তু পরিবর্তন হচ্ছে, তারটা কিন্তু তার স্ত্রী অর্থাৎ ভ্রমরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। ভালোই পাচ্ছ তোমরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখানে রাখবো, কোনো যদি প্রশ্ন না থাকে বা কোনো যদি সমস্যা না থাকে। কোনো প্রবলেম নেই আশা করছি। স্যার বলছিলাম প্রথম পেজটা যদি আবার দেখাতেন। হ্যাঁ, প্রথম পেজ
এটা তো নয় তো, আগেরটা না, আগেরটা তো, হ্যাঁ, সবার প্রথমে যে পেজটা বের করেছিলেন সেটা। এটা আগের পিডিএফে আছে, আমি দেখছি। ভালো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আর বলছি না, ঠিক আছে? স্ক্রিনশট একটু নিয়ে নাও। হ্যাঁ, দেখা যাচ্ছে? এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তো বুঝতে পারবে। হয়েছে? স্যার দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে? হয়েছে? নিয়ে নিয়েছো স্ক্রিনশট? না স্যার, আসেনি। হ্যাঁ স্যার, আসছে। নিয়ে নাও। হ্যাঁ স্যার, নিয়েছি। ঠিক আছে, ওটা একটু দেখে নেবে, ওটা দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? সব লেখা আছে ওখানে, ঠিক আছে? ওখানে সব লেখা আছে, দেখে নেবে ভালো করে। চলো তাহলে রাখলাম এখানে। সকলকে শুভরাত্রি। সকলে ভালো করে পড়ো, সাফল্য অর্জন করো।